পাগলের সুখ মনে মনে। আপনি যে অপমানিত হয়েছেন সেটা বুঝেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যারা বিদেশে যায় তারা সবাই ইলিয়াস হয়ে যায়। ওই যে যারা হতে কিংবা পিনাকি হয়ে যায়। প্রত্যেকের সম্মান আছে। আপনি বাংলাদেশে আসলে আর প্রেসিডেন্ট হতে পারবেন না। বৈধ সভাপতি দাবি করে কোনো লাভ নেই। তার ওয়াইফের নামে যে জমিটা ছিল সেই জমিটা বিক্রি করে তিনি কিন্তু অস্ট্রেলিয়াতে যে আগেই বিক্রি করেছেন রেজিস্ট্রেশন করতে দিয়ে এসেছিলেন এবং রেজিস্ট্রেশন করে দিয়েছেন। দুটি টেস্ট বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে, এই দুটি টেস্টই আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আমরা আসলে বিরতিতে গেলাম, লাঞ্চ বিরতিতে। কেমন দেখলেন এই সেশনটা যদি আপনি রানের দিক দিয়ে এবং ব্যাটিংয়ের অবস্থানগত দিক দিয়ে চিন্তা করেন তাহলে বাংলাদেশের দিকেই রয়েছে, কারণ 101 রান করেছে একটা সেশনে, 26 ওভার খেলা হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রথম দুটো উইকেট আমাদের খুব আর্লি পড়ে গিয়েছে, তার পরবর্তীতে মুমিনুল এবং নাজমুল হোসেন শান্ত যেভাবে তাদের জুটিকে ক্যারি করেছেন তা খুবই অসাধারণ। টেস্ট ম্যাচটা এরকমই হওয়া উচিত, একেবারে এগ্রেসিভ হওয়া উচিত না, আবার লুজ বল পেলে সেটাকে ছেড়ে দেওয়া উচিত না। পাকিস্তানের বোলিং লাইন আপ যে খুবই থ্রেডিং তা কিন্তু নয়, 130-30-এর মধ্যে তারা বোলিং করে। বাংলাদেশের নাহিদ রানা কিংবা এবাদতের থেকে তাদের গতি কম, তো এই থ্রেডিংটা কিন্তু বাংলাদেশের বোলিংয়ে বেশি। তো সেই জায়গায় তারা যদি তাদের প্যাশনসটা রাখতে পারে তাহলে কিন্তু যেভাবে তারা খেলেছে এই ছন্দটা সেকেন্ড সেশনে যদি ক্যারি করতে পারে তাহলে খুবই ভালো একটা টোটাল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে আজকের দিনে যদি আপনাদের এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনও টিকে থাকে তাহলে তিনি যেমন সেঞ্চুরি করবেন তেমনি দলীয় সংগ্রহ কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাবে। পরের দিন বাকি ব্যাটাররা একটা ডিসেন্ট টোটাল, মানে খুবই বড় টোটাল দিয়ে আপনার হয়তো গেমটাকে পাকিস্তানের হাত থেকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। পরবর্তী দায়িত্বগুলি হবে বোলারদের। তবে এখন পর্যন্ত যেটা রয়েছে বাংলাদেশের পক্ষে রয়েছে, প্রথম দুটো উইকেট পড়াটা ছিল একটু ব্যাকফুটে যাওয়া, যেটা হচ্ছে ওপেনার সাদমান যে বলে আউট হলেন ওটা আসলে আউট হওয়ার মতো বল ছিল না, কিংবা জয় যেভাবে স্লিপে ক্যাচ হলেন, দুটোই আসলে স্লিপে উইকেট গিয়েছে। তো এই জায়গাগুলোতে আরেকটু প্যাশন্স দেখানো উচিত ছিল ওপেনার হিসেবে। ওপেনারদের যদি এরকম বলে না খেলতে পারেন তাহলে ওপেনিংয়ে আপনি সেটেল হতে পারবেন না কখনোই। ওপেনিং তো টাফ বল ফেস করতে হবে। বাংলাদেশের ওপেনারদের এই একটা দুর্বলতা। মিডল অর্ডারের টপ অর্ডারের যেমন আছেন মুমিনুল এসছেন, তেমনি শান্ত 4 নম্বরে এসছেন মিডল অর্ডার্স, এবং টপ অর্ডারের থার্ড ম্যান ওয়ান ডাউনে যে নিয়ে আসছেন আপনার একটা সেটেল হয়ে গেছে। পরবর্তীতে ক্যারি করার মতো কিন্তু ব্যাটার আপনার হাতে যথেষ্ট রয়েছে। লিটন কুমার দাস রয়েছে, তার সঙ্গে যদি মিরাজের কথা চিন্তা করেন, মুশফিক তো 5 নম্বরে খেলেন, 6 নম্বর এখন লিটনে আসবেন। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা খুবই যথেষ্ট শক্তিশালী, কারণ এক্সপেরিয়েন্সড, অনেক বছর ধরে তারা খেলছেন। শান্ত 17 সাল থেকে খেলেন, তার মানে হচ্ছে আপনার এখানে 6 আর ওদিকে হলো আপনার 9 বছর তার টেস্ট খেলার অভিজ্ঞতা হয়ে গেছে আন্তর্জাতিক অভিষেক। আবার ধরেন মুশফিক মিরাজের কথা বলেন, তারও কিন্তু এরকম হয়ে গেছে, তিনি ব্যাটিংটা ভালো পারেন লোয়ার অর্ডারে। একই সঙ্গে লিটন কুমার দাস, তারও 9 বছর 10 বছর। এই যে এক্সপেরিয়েন্স, মানে অনেকের ক্যারিয়ার কিন্তু 9 বছর হয় না, তারা কিন্তু এখনও তরুণ, এবং তাদের যে এক্সপেরিয়েন্স এই এক্সপেরিয়েন্স দিয়ে তারা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে বাংলাদেশের টেস্ট টিমটা খুবই ভালো করবে, এবং পাকিস্তানের বিপক্ষে অবশ্যই জেতা উচিত। মানে আজকে যদিও জেতার জায়গা থেকে মানে চিন্তাই করা যায় না, মাত্র তো শুরু, কিন্তু জেতা উচিত। আমি এই অর্থে বলছি যে পুরো সিরিজটাই আসলে জেতা উচিত বাংলাদেশের। আমরা টসে হেরে আসলে ব্যাটিংয়ে গেলাম। আমরা কি আসলে একটু পিছিয়ে পড়ে গেলাম কিনা, কারণ আমাদের দুইজন পেসার ছিল যারা খুব ভালো করতে পারতো প্রথম দিনের প্রথম সেশন থেকেই। না, আপনাকে যেটা আমি বলছিলাম যে ক্রিকেটে একটা পরিভাষা রয়েছে যে কেউ যদি 10 বার টস জিতে তাহলে 9 বারই ব্যাটিং ফার্স্ট, এরকম একটা বেসিক গ্রামার বল ফলো করা হয়, যদিও কন্ডিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। বাংলাদেশের আজকে যেটা উইকেট হয়েছে এই উইকেটে আপনি পাকিস্তান যেভাবে চিন্তা করেছিল তাদের বোলিং একদম তেড়ে ফুরে সব ডিস্ট্রয় করে দেবে, কিন্তু সেই অবস্থা কিন্তু তৈরি হয়নি। স্পোর্টিং উইকেটের একটা সুবিধা হলো যদি ব্যাটার আপনার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু তার বড় ইনিংস খেলার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ভালোভাবে ওভারকাম করেছে এবং হ্যান্ডেল করেছে, ফলে উইকেট কিন্তু যায়নি। এখানে আরও থ্রেডিং বোলার যদি হতো তাহলে ঠিক আছে। আপনি যেটা বললেন যে বাংলাদেশের বোলাররা যদি এই কন্ডিশনটা পেত তাহলে আরও বেটার হতো কিনা, না, বাংলাদেশের দুজন স্পিনার রয়েছেন, একজন বাঁহাতি এবং ডানহাতি মিরাজ। সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তারা কিন্তু পরবর্তীতে উইকেট যখন ড্রাই হবে কিংবা একটু চেঞ্জ আসবে তখন সেটার অ্যাডভান্টেজ নেওয়ার মতো সক্ষমতা রয়েছে। একই সঙ্গে বোলাররা, বাংলাদেশের যে বোলার রয়েছে তাদের গতি প্লাস ভেরিয়েশন যেগুলি রয়েছে তা দিয়ে তারা হয়তো অ্যাচিভ করতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যদি আপনি ফার্স্ট ইনিংসে একটা বড় টোটাল দিতে পারেন তাহলে এই টোটাল আপনাকে একটা শক্ত ভিতের উপরে দাঁড় করে দেবে, পরবর্তীতে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে পারবেন। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এখানে
সাপে বর যেটা বলি না, সে সাপে বর হয়েছে। তারা আগে ফিল্ডিং নিয়ে যে ক্লান্ত হবে, যদি বাংলাদেশ তাদেরকে 120 ওভার মাঠে রাখতে পারে তাহলে তারা কিন্তু ক্লান্ত হয়ে যাবে এবং পরবর্তীতে ব্যাট করতে গেলে খুব দ্রুত আউট হওয়ার অর্থাৎ ব্রেন ফেড হয়। কিন্তু আপনার যখন টানা রোদের মধ্যে থাকবেন, খাটুনি যাবে আপনার, তখন আপনার শরীর ক্লান্ত হবে, ব্রেন ক্লান্ত হবে। এই ক্লান্তির ফলে বাংলাদেশের আমরা অতীতে দেখেছি খুব দ্রুত উইকেট পড়ে। তেমনি সেই জায়গা থেকে আপনার ব্যাটাররা যদি আউট হয়, যে খেলবে সে কিন্তু ড্রেসিং রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে, ফলে তার ক্লান্তিটা অনেক কমে যাবে, খাওয়ার সুযোগ পাচ্ছে। তো একইভাবে যে দুজন যদি ক্লান্ত থাকে শেষ মুহূর্তে, ওই দুজনকে একটু বিরতি দিয়ে তারা একটু ফিল্ডিংয়ে কম এফোর্ট দিলেও হবে। মূলত যারা থাকেন তারা ব্যাটাররাই থাকেন। তো সেই জায়গায় আমি মনে করি যে এখন বাংলাদেশের জন্য সাপে বর হয়ে গিয়েছে। একেবারেই নয় যে বাংলাদেশে পরবর্তীতে বোলিং করলে যে খারাপ করবে তা না। বড় একটা টোটাল থাকলে বোলারদের কনফিডেন্স এমনিতে ভালো থাকে। বড় টোটাল কত রান আসলে আমরা সেফ মনে করি, বা আমরা মনে হয় যে এই রানটা যদি প্রথম সেট করে দেওয়া যায় তাহলে তাদেরকে চাপে রাখা যাবে? দেখুন, এই জুটি যদি আপনার সেকেন্ড সেশন যদি পর্যন্ত টিকে যায় তাহলে আপনার রান কত হবে? 200+ রান হয়ে যাবে। 200 রান প্লাস হয়ে যাওয়া মানে এদের কারো সেঞ্চুরি করার সুযোগ চলে আসবে। হয়তো শান্ত আগেই সেঞ্চুরি করে ফেলবে। এরা যদি কেউ একজন সেঞ্চুরি করে তারপরে অন্যজন আউটও হয়, তাহলে আমি মনে করি দুজনেই আসলে সেঞ্চুরি করা উচিত এবং 23 সেশন পার করেও আপনার শেষ সেশনেও টিকে থাকা উচিত, চেষ্টা করা উচিত। এখন বাদ বাকিটা অনেক সময় তো হয় না, ফোকাস নড়ে যায় অনেক সময়, কেউ টিকতে পারে কেউ টিকতে পারে না, কিন্তু সেই ধৈর্যটা যেন নেমেই আপনার সেকেন্ড সেশনের লাঞ্চের পরে যে নেমে যেন তারা একটা প্যাশনস দেখায়, বলারদের রেসপেক্ট করলে ডেফিনেটলি তারা হয়তো ক্যারি করতে পারবে। তো আপনি যেটা বললেন যে কত রান সেফ সেটা বলা মুশকিল, এটা আপনার বোলিংয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। এখন তবে যতটা সম্ভব এখানে রান করে আপনি প্রয়োজন বোধ ইনিংস ডিফিট করাবেন সেরকম একটা মেন্টালিটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ডেফিনেটলি এখানে ভালো করার সম্ভাবনা থাকবে। 400+ 500 হতে পারে, সেটা হলো আপনার 120 ওভার যদি সুযোগ থাকে 120 ওভার খেলবেন, কেন খেলবেন না? আপনার তো ব্যাটিং করছেন, সো এই চান্সটা আপনাকে নিতে হবে। বাংলাদেশ যদি 500 করতে পারে, 450 করতে পারে, তাহলে সেটা একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। এই জায়গায় পরবর্তীতে তাদেরকে বান্ডেল আউট যদি করতে পারে আপনার 350-400-এর মধ্যে, তাহলে আপনার একটা 100-150 লিড থাকলে পরবর্তীতে সেকেন্ড ইনিংসে যদি আপনার 200-250 করেন তাহলে একটা বড় টোটাল হয়ে যায়, যেটা আপনার প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং থাকে। কারণ 5th ডে 4th ডেতে উইকেট কিছু না কিছু চেঞ্জ হবে, ভাঙবে, সেইগুলো অ্যাডভান্টেজ নিতে পারে স্বাগতিক দল। আমরা আসলে রিসেন্টলি অনেকগুলো চেঞ্জেসের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে। তামিম ইকবাল অ্যাডহক কমিটির প্রধান হয়েছেন, তার সভাপতিত্বে আমরা খুব অনেক চেঞ্জেস দেখছি। এই অল্প দিনে তামিমকে কিভাবে দেখলেন, কিভাবে মূল্যায়ন করবেন? তামিম তো যেটা হচ্ছে বড় কোনো সিদ্ধান্ত এভাবে নেয়নি, তবে যে সিদ্ধান্তগুলো নিয়েছে এগুলি খুবই পপুলার এবং এগুলি খুবই এফেক্টিভ। যেমন আপনার প্লেয়ারদের রেসপেক্ট দেওয়া, প্লেয়ারদের বেতন বাড়ানো সম্বন্ধে, যাদের দিয়ে এই উপার্জনটা হয় সেই ক্রিকেটারদের যদি আপনি সুযোগ সুবিধা ভালো মতো না দেন তাহলে তারা আসলে প্রপারলি খেলতে পারবে না। অনেকে যদি লিগ না হতো, এই প্রিমিয়ার লিগ না হতো, অনেকের সংসার চলতো না। তারপরে এখন যে সম্মানী পাবে সেই সম্মানী দিয়েও তাদের আসলে সংসার চলবে না। আমি তো অনেক ক্রিকেটারকে দেখছি যারা আসলে পার্ট টাইম অন্য কাজ করে এবং তারপরে এসে ক্রিকেট খেলে। তাহলে এইভাবে পেশাদার ক্রিকেট ডেভেলপ করে না। পেশাদার ক্রিকেটের কিছু বৈশিষ্ট্য থাকে, বাংলাদেশে পেশাদারিত্ব এখনও গড়ে ওঠেনি। আপনার যদি কয়েকটা লিগ খেলতে পারতো, ডিভিশন, জেলায় এবং টেপ টেনিস থেকে শুরু করে, এই ক্রিকেটারদের শুধুমাত্র ঢাকা লিগ বা কিংবা সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের উপর ডিপেন্ড করা উচিত না। এখন পুরো ডিভিশন, জেলা, সব জায়গায় টেপ টেনিস থাকলে টেপ টেনিসে সব জায়গায় খেলার অভ্যাস করা উচিত, যাতে তার উপার্জন হয় ক্রিকেট থেকে, যদি প্যাশন হয়। আর যদি প্যাশন না হয়, অন্য চাকরি করবেন, তাহলে আপনার ক্রিকেট খেলার দরকার নেই। শুধু শখের বসে ক্রিকেট খেলবেন না, খেললে পেশাদার হিসেবে কীভাবে গড়ে উঠতে পারেন সেই জন্য চেষ্টা করবেন। এখন তামিম যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে যেমন প্লেয়ারদের ফার্স্ট ক্লাসে পেমেন্ট বাড়িয়েছে, তেমনি তাদের আপনার যদি ক্যাপ্টেন্স কার্ড বলেন, ইভেন ফার্স্ট ক্লাস যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তাদের জন্য একটা বক্স বানানো হচ্ছে, যেখানে তারা আসবেন, তাদের খেলাটা উপভোগ করবেন। এখানে একইভাবে আপনার চিটাগংয়ে দেখেন একটা যে আপনার ডিপ টিউবওয়েলের জন্য অনেক লড়াই হচ্ছিল, অনেক কথা হচ্ছিল, এত টাকা কেন, এইসব 9-6 কথা হচ্ছিল। এখন হাই ভোল্টেজ পাওয়ারের মানে মেশিন লাগিয়ে সেখানে একটা বাস্তবায়ন করা হচ্ছে, একটা ডিপ টিউবওয়েল করা হচ্ছে। তারপরে তার মানে হচ্ছে পানির যে সংকটটা সেটা কিন্তু কেটে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই যে উন্নয়নের একটা ধারা, এই ধারাটা খুবই পজিটিভ। এবং তামিম যে চিন্তা করে যেভাবে, আমি তাকে অনেকবারই কাছ থেকে দেখেছি এবং তার যে চিন্তা এটা যদি তিনি এক্সিকিউট করতে পারেন তাহলে ক্রিকেটের জন্য অবশ্যই ভালো হবে। আপনি ক্যাপ্টেন কার্ডসের কথা এরই মধ্যে বললেন এবং প্লেয়ারদের জন্য গ্যালারির কথা বললেন। ক্যাপ্টেন কার্ডটা যখন ইন্ট্রোডিউস করেছে তারপরে নিশ্চয়ই আপনি দেখেছেন তাপস বসু সরাসরি তার সোশ্যাল মিডিয়ায় আসলে তামিমের সমালোচনা করেছে।
সেই বিষয়টা আসলে কিভাবে দেখবেন? কারণ একটা মানুষ তো একই সাথে সব কাজ করে ফেলতে পারে না। তো ওনার মানে স্ট্যাটাসের মূল উদ্দেশ্য ছিল যে শুধু ক্যাপ্টেনরাই সব কিছু পাবে, প্লেয়াররা কিছুই পাবে না। তারপরেই আসলে তামিম প্লেয়ারদের জন্য ইন্ট্রোডিউস করলো। তো কোনো কিছু একটা মন্তব্য করা কি তাপসের একটু আর্লি হয়ে গেল কিনা? এটা যে তামিম ইকবাল তাপস বৈশ্যের মন্তব্য দেখেই করেছে তা কিন্তু না, তামিমের মাথার মধ্যে আগেই ছিল। তার সঙ্গে আমি এই কথাটা যখন সে ক্যাপ্টেন কার্ড দেয় সেদিনে আমার তার সঙ্গে কথা হয়েছে যে আপনি ক্যাপ্টেন্স কার্ড দিলেন ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য কী করবেন। তখন সে বলেছে একটা ক্রাইটেরিয়া সেট করে সব ক্রিকেটারদেরই অবশ্য ন্যাশনাল টিমের এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের প্রতিও তার সম্মানটা রেখে একটা প্রক্রিয়া তিনি করবেন। কিন্তু একটা টাইম তো সব ক্রিকেটারই সে খেলা দেখবেন না, একটা প্রক্রিয়া থাকবে, তো সেই প্রক্রিয়াটা তিনি যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এখানে রিয়াকশনটা খুব দ্রুত হয়। তাপস বৈশ্য আমেরিকায় থাকেন, তো বাংলাদেশে থাকলে এরকম মন্তব্য করতেন না। এখন ওনাকে নিয়ে যদি কেউ বলতে চায় অনেকেই বলতে পারে, তার নৈতিকতা থেকে শুরু করে সব কিছু আরও অনেক বিষয়ে প্রশ্ন তুলতে পারে। তো উনি একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার, ওনাকে আমি রেসপেক্ট করি। কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যারা বিদেশে যায় তারা সবাই ইলিয়াস হয়ে যায়, ওই যে যারা হচ্ছে কিংবা পিনাকি হয়ে যায়। তাদের বোঝা উচিত যে দেশে থাকতে আপনি কিছু করেননি, কোনো কাজ করেছেন ঠিকমতো, তেলবাজির কাজ করেছেন, আপনি বিদেশে গিয়ে সব কিছু একদম আউটবাস্ট, বিকজ অফ আপনাকে টাচ করতে পারবে না কেউ। ওই জায়গায় সোশ্যাল মিডিয়ার ইয়ের কারণে, ফ্ল্যারিশ করার কারণে আপনি ওখান থেকে গালাগাল থেকে শুরু করে কোনো এক ব্যক্তির সমালোচনা করতে পারছেন। ঠিক আছে, তামিম ইকবালের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছে কোনো জায়গায়, বা বিকেএসপিতে আপনি অনেকবার বলেছেন বিকেএসপি মাঠে আপনার ঝামেলা তৈরি হয়েছিল, তামিম ইকবাল আপনার বিরুদ্ধে করেছিল, সেটা আপনার পার্সোনাল সমস্যা। কিন্তু এটা নিয়ে আপনি ব্যক্তিগত, আপনি যেটা করছেন সেটা তো ব্যক্তিগত রেষারেষি থেকে করছেন। অন্য তামিম ইকবালও হয়তো এখনও করতেছে না, বা অন্য আরেকজন আপনার ব্যক্তিগত করবে। এটা একটা টিট ফর ট্যাট, প্রত্যেকের জন্যই এইভাবে চলতে থাকবে। আমি জানি যে যারা বিদেশে থাকেন তারা বিদেশে চলে যান, তারা সেটেল হন, তারা কিন্তু এরকম মন্তব্য করা খুব সহজ। দেশ নিয়ে দেশ উদ্ধার করে ফেলেন, তারপরে দেশের ক্রিকেট বলেন, দেশের ফুটবল বলেন, দেশের বিল্ডিং বলেন, দেশের নীতি নৈতিকতা বলেন। ভাই, এই দেশের থেকে বড় হয়েছেন আপনি, এই দেশের টাকা পয়সা খেয়েই আপনি কিন্তু গেছেন, এই দেশে আপনাকে তৈরি করেছেন, কি আপনি এখন আপনার সন্তানদের বেটার লাইফ দিবেন, দেন অসুবিধা নেই। কিন্তু এই দেশের তো 18 কোটি 20 কোটি মানুষ থাকে, তাদের প্রতি ন্যূনতম রেসপেক্ট রাখেন। আপনি ওখানে বসে বাংলাদেশে পরিবর্তন করতে পারেন না। আপনি বাংলাদেশের পার ইয়ার $2000 পাঠান না, $5000 পাঠান। পাঠায় শ্রমিক যারা ব্যবসা করে, তারা কিছু পাঠায়, যাদের বাপ মা এখানে সবসময় থাকে তাদের জন্য তারা পাঠায় কিছু কিছু। এখন ঠিক আছে, আপনি 10,000ই পাঠান, কিন্তু ঘটনা হচ্ছে আপনি তাই বলে ন্যাকেটলি আপনি পাঠান আপনার পরিবারের জন্য। ঠিক আছে, রাষ্ট্র উপকৃত হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশের অন্য মানুষগুলির প্রতি একটু রেসপেক্ট রাখেন, কারণ তারা এই বাংলাদেশেই থাকে, এদেশেই থাকবে, আমাদের এইটাই ঠিকানা, আমরা এখান থেকে যাব না। শুধু একটা বিপিএলে প্রায় 16 থেকে 20 কোটি টাকা উনি লস করলো। এই জবাবদিহিতা আসলে উনি করবেন কিনা? এবং আরেকটা জিনিস, এখনও তিনি দাবি করে যে তিনি বৈধ প্রেসিডেন্ট হিসেবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছেন। আমার যদি ভুল না হয়, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে থাকা তো কোনো লাভের কিছু না, শুধু দেয়ারই জায়গা। তো এই দেয়ার জায়গাটায় উনি আসলে কি পাওয়ার জন্য এত এত মরিয়া, এবং কি আসলে উনি চাচ্ছেন? দেখুন, পাগলের সুখ মনে মনে, যে জিনিস শেষ হয়ে গেছে সেই জিনিস আমি এখনও, তার মানে হচ্ছে যে হয় আপনার মাথায় কোনো গণ্ডগোল আছে, অথবা আপনি কোনো সিস্টেমকে মানেন না। আপনি জানেন যে আপনি যে অপমানিত হয়েছেন সেটা বোঝেন না। যদি সেই বোধ না থাকে তাহলে যে কেউ যেভাবে চিন্তা করতে পারে। এখন বাংলাদেশে তো তার পক্ষে আর সে তো আসলে বাংলাদেশে থাকেও না, বাংলাদেশে তার কোনো নাই। তো উনি ডিসরেসপেক্ট করবো না, বাংলাদেশে একসময় খেলেছেন, করেছেন, অনেক বছর ধরে তিনি অস্ট্রেলিয়াতে থাকেন, তার সমস্ত কিছু সম্পদ বলেন, যা বলেন, পরিবার বলেন, সব কিছু অস্ট্রেলিয়াতে। এদেশের তাদের ওইভাবে চিন্তাও করে না, দেশ নিয়ে তার কোনো চিন্তাও আর ইন ফিউচার হবে না। সর্বশেষ তার ওয়াইফের নামে যে জমিটা ছিল সেই জমিটা বিক্রি করে তিনি কিন্তু অস্ট্রেলিয়াতে যে আগে বিক্রি করেছেন, রেজিস্ট্রেশন করতে দিয়ে এসেছিলেন এবং রেজিস্ট্রেশন করে দিয়েছেন, এবং সেই টাকা দিয়ে তো তিনি অস্ট্রেলিয়াতে ফ্যাসিলিটি ডেভেলপ করেছেন নিজেদের। এটা খুব স্বাভাবিক, যারা এই দেশ ছেড়ে চলে যাবে তাদের এই দেশে প্রপার্টি রাখার কোনো নিরাপদ না, আর একটা বিষয় রাখার কোনো মানে হয় না, কারণ তা কে ভোগ করবে। এখন যারা এই দেশে থাকবে তাদেরই কেবলমাত্র এই দেশে ব্যবসা করবে, করবে, এদেশে সম্পত্তি করবে, আর যারা করবে না, এদেশ কেন্দ্রিক কোনো চিন্তা নাই। বা এমন হতে পারে অনেক ধরনের লোক আছে এই দেশে খুব সহজে বাড়ি ভাড়া দিয়ে কিছু অল্প পয়সা দিয়ে বাড়ি বানাতে পারে, বাড়ি কিনে ওই টাকা দিয়ে নিয়ে প্রতি বছর চলে। অনেক লোকই আমি জানি যারা বিদেশে সেটেল, কিন্তু তারা এখানে তাদের সম্পদ আছে, এই সম্পদ থেকে যে পয়সাটা আসে ওখানে কাজবাজ করে না, ওখানে আরামে জীবনযাপন করে। তো এটা হতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা বিশুদ্ধ করার কিছু নাই। কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এইভাবে চিন্তা করার কাজ নেই। ভাই, আপনার গেছেন, প্রত্যেকের সম্মান আছে। আপনি বাংলাদেশে আসলে আর প্রেসিডেন্ট হতে পারবেন না, বৈধ সভাপতি দাবি করে কোনো লাভ নেই। আপনি যেটা করে ফেলেছেন, ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটির কারণেই সব খেসারত দিতে হয়েছে, নাহলে কিন্তু আজকে এইটা হতো না। ওইটা পাওয়ারে যখন থাকে এক দল,
তখন মনে করে যে তাদের ছত্রছায়ায় আমি যা খুশি তাই করতে পারি, যেটা করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সময়ে, সেই চর্চাটা এখন আর থাকবে না।